Assalamu alaikum. Welcome to ISCO 9 English Language Training Center. I am Muhammad Ashrafuzzaman is presenting a video class on writing skills. Today my topic is writing an essay on the topic that is written on the board. This class will be very much beneficial for the students who are preparing for IELTS and university admission test. Today's topic has been taken from a university admission test previous questions. Now we see the topic. Famous quote, gratitude turns what we have into enough, more denial to acceptance. Do you think gratitude can change one's perspective? অর্থটা একটু বোঝার চেষ্টা করি। গ্র্যাটিটিউড টার্নস, গ্র্যাটিটিউড ঘুরিয়ে দেয় বা পরিণত করে হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে, ইনটু ইনাফ, যথেষ্ট করে দেয়, মোর ড্যানিয়াল মানে অস্বীকার অথবা নেগেটিভিটিটাকে, ইনটু অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতায় পরিণত করে। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, গ্র্যাটিটিউড ক্যান চেঞ্জ, গ্র্যাটিটিউড মানে পরিবর্তন করতে পারে ওয়ান্স পার্সপেক্টিভ, নিজস্ব প্রেক্ষাপট অথবা দৃষ্টিভঙ্গি। মানে কৃতজ্ঞতা আমাদের যা আছে তাকে যথেষ্ট বলে অনুভব করাতে শেখায়, অস্বীকারকে গ্রহণযোগ্যতায় রূপান্তরিত করতে শেখায়। আপনি কি মনে করেন কৃতজ্ঞতা একজন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে? আজকের এই ক্লাসে আপনি যেটা শিখবেন সেটা হলো কিভাবে হাই স্ট্যান্ডার্ড ব্র্যান্ড 9 স্কোর পাওয়া যায় এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো নাম্বার পাওয়া যায়, এই রকম একটা এসে কিভাবে লিখতে হবে সেইটা। এখানে আপনি পাবেন ভোকাবুলারি এবং এসেনশিয়াল গাইডলাইন, সেই সাথে আইডিয়া, সেই সাথে থিঙ্কিং, হাউ টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড ডিপলি সো দ্যাট ইউ ক্যান রাইট গুড এসে, সফিস্টিকেটেড এসে। তো সেইটা আমরা শিখবো। আমরা শুধু লিখতে শিখবো না, আমরা চিন্তা করতেও শিখবো। তো প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হলো যে এইটার একটা ফিলোসফিক্যাল ডিসকাশন আমরা করব। তো টুডে উই উইল জাস্ট নট write an essay, as I already said. We will learn how to think like a band 9 writer, because if you are a good thinker you can be easily a good writer. তো প্রথমে একটু ব্রেন স্ট্রমিং করি, যে আমরা একটু ভাবার চেষ্টা করি এর মধ্যে কি ধরনের ফিলোসফিক্যাল মেসেজ আছে সেইটা। তো প্রথমে আমাদের জীবন থেকে কিছু ভাবনা চিন্তা বা চিন্তার খোরাক আপনাকে দেওয়ার চেষ্টা করি। প্রথম হলো, সাকসেস পেলে কি মানুষ ফুলফিল হয়? এই প্রশ্নটা একটু নিজেকে করুন। সাকসেস পেলে কি মানুষ ফুলফিল হয়? ধনী মানুষ কি সবসময় সুখী? ধনী হলে কি লাইফ অটোমেটিকলি মিনিংফুল হয়ে যায়? হোয়াই ডু ম্যানি সাকসেসফুল পিপল স্টিল ফিল এমটি, মানে ফাঁকা বা হাহাকার অনুভব করে কেন? সব কিছু আছে, সাকসেসফুল, অনেক সাকসেস, কিন্তু হাহাকার অনুভব করছে কেন? হোয়াই ডু সেলিব্রিটিজ সাফার ফ্রম ডিপ্রেশন, সেলিব্রিটিরাও ডিপ্রেশনে, হতাশায় ভোগে কেন? সেটাই তো তাদের লক্ষ্য ছিল, সেই সাকসেসটা তারা পেয়েছে কেন? এই যে চিন্তাগুলো, এগুলো থেকে, এই চিন্তা থেকেই আপনার কিন্তু আইডিয়া আসবে। যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্ন থেকে আপনি যা উত্তর পান, আপনার জীবন থেকে নিয়ে যে উত্তর পান সেটাই এখানে লিখবেন। তো আমরা এই যে আমাদের চিন্তা বা প্রশ্নগুলো বা ব্রেন স্টর্মিং, সেখান থেকে আমরা কি পেতে পারি সেটা একটু দেখব। প্রথমে তো আসলে সাকসেস বলেন বা হ্যাপিনেস, এই হ্যাপিনেসটা সবচেয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই হ্যাপিনেসটা কি? হ্যাপিনেস মানে কি অ্যাচিভমেন্ট? অনলি অ্যাচিভমেন্ট? হ্যাপিনেস আমার অনেক সব কিছু যা টার্গেট করেছি জীবনে সব পেয়েছি, তাহলে কি আমি এখান থেকে অ্যাচিভমেন্ট পাবো? শুধু অ্যাচিভমেন্ট, তার মানে শুধু অ্যাচিভমেন্ট হ্যাপিনেস না। তো
তো হ্যাপিনেস, আসলে হ্যাপিনেস এবং সব কিছু মিলিয়ে তো একটা ফুলফিলমেন্টটাই আসল জিনিস। ফুলফিলমেন্টটা দেখার চেষ্টা করি যে জীবনের পরিপূর্ণতা সেইটা কি আসলে। সেখানে ওয়েলথ থাকলো, ওয়েলথ, তারপরে সাকসেস, এরপরে ফেম, তাই না? দেখেন অ্যাচিভমেন্ট, ওয়েলথ, সাকসেস, ফেম, এই চারটা জিনিসই হয়তো আছে। এরপরেও কি আমরা বলতে পারবো যে ফুলফিলমেন্ট, মানে এই চারটা জিনিসই অনলি করে আছে? হ্যাঁ, অনলি। তাহলে আমরা কি বলবো যে ফুলফিলমেন্ট পেয়েছি? অ্যাচিভমেন্ট আছে, ওয়েলথ, সাকসেস, তার মানে ফুলফিলমেন্ট ইজ নট ওয়েলথ অনলি, ফুলফিলমেন্ট ইজ নট অ্যাচিভমেন্ট অনলি, ফুলফিলমেন্ট ইজ নট সাকসেস অনলি, ফুলফিলমেন্ট ইজ নট ফেম অনলি। তাহলে ফুলফিলমেন্ট আসলে কি সেটাই খুঁজে বের করতে হবে এবং সেই টপিক নিয়েই আমরা কাজ করব। সেখানে কিন্তু গ্র্যাটিটিউডের একটা ভূমিকা আছে। উই উইল লার্ন রিয়েল ফুলফিলমেন্ট কামস ফ্রম গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, একটু কৃতজ্ঞতা, যা আছে তা নিয়ে কৃতজ্ঞতা বোধ। এইটা কৃতজ্ঞতা বোধ আসলে কি? কৃতজ্ঞতা বোধ মানে কি শুধু থ্যাংক ইউ দেয়া? গ্র্যাটিটিউড ইজ নট জাস্ট সেইং থ্যাংক ইউ, ইটস এ মাইন্ডসেট। এটা হলো মনস্তাত্ত্বিক একটা গঠন, আপনার মনের গঠন, দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেট। ইটস এ ফিলোসফিক্যাল শিফট। আপনি এতদিন যা ভাবতেন এই নয় ওই নয়, এইটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। ফিলোসফিক্যালি আপনাকে শিফট করতে হবে, ওইখান থেকে, ওই অবস্থা থেকে ফিরে আসতে হবে। ইট চেঞ্জেস পারসেপশন, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। গ্র্যাটিটিউড শুধু একটা শব্দ না, ইটস এ পাওয়ারফুল লেন্স। এই যে আমরা চশমা পরে যে দেখছি, হয়তো চশমা ছাড়া একটু দেখতে সমস্যা হয়, চশমা পরার পরে পাওয়ারফুল লেন্স দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইটস এ পাওয়ারফুল লেন্স, ইটস এ মাইন্ডসেট, ইটস এ সাইকোলজিক্যাল শিফট, ইট ক্যান চেঞ্জ পারসেপশন। তখন তো এই পারসেপশন চেঞ্জ হলেই তখন আমার ফুলফিলমেন্টের অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং আমরা ফুলফিলমেন্টের অস্তিত্ব খুঁজে পাব। তো এরপরে এখন আমরা যে টপিকটা ছিল সেই টপিকের উপরে যখন এসে লিখতে যাব, আমাদেরকে হয়তো বলা হতে পারে যে একটা হেডিং অথবা টপিক অথবা টাইটেল দেন। তা আমরা একটা টাইটেল দিয়েছি, এইটা দেখেন যে আপনিও আপনার মতো করে দিতে পারেন। Unlocking happiness, through gratitude, grateful heart. Unlocking happiness through a grateful heart, মানে একটা কৃতজ্ঞ হৃদয়ের মধ্য দিয়েই আমরা হ্যাপিনেসকে খুঁজে পাওয়া। এটাই হলো টপিক নির্ধারণ করেছে। আপনি আরও অন্যান্য হেডিংটা আপনি নিজেই তৈরি করতে পারবেন, এভাবে তৈরি করতে হবে। তো আমরা এখন একটা এসে লেখার জন্য কাজ শুরু করব। আসলে এই ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে করেন, আপনি হয়তো এই আমাদের যে টপিক সেটার উপর যদি প্রথমে মনে হয় যে টপিকটা অনেক কঠিন, আমার আইডিয়া আসছে না, ভোকাবুলারি যথেষ্ট পরিমাণে নেই, কিন্তু ক্লাস শেষ করার পর আপনি ভোকাবুলারিও যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন এবং আইডিয়াও যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন। তখন আপনাকে এত বেশি পরিমাণে পাবেন যে আপনাকে সিলেক্টিভ হতে হবে এবং আপনার মতো করে আপনি খুব সহজেই একটা এসে লিখতে পারবেন। তো আমরা শুরু করি। প্রথমে একটা প্যারাগ্রাফ শুরু করতে হবে, সেটা হলো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। সেই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা আমরা শুরু করছি। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের যে সাধারণ বৈশিষ্ট্য সেটা হলো যে প্রথমে এক ইন্ট্রোডাকশন যখন শুরু হচ্ছে, প্রথম সেন্টেন্সটা সেটা হলো ইন্ট্রোডাক্টরি লাইন। এরপরে আপনি ওই লাইনকে সাপোর্ট করে আরেকটা লাইন লিখলেন এবং লাস্টে একটা টপিক সেন্টেন্স লিখে দিলেন, অথবা প্রথমে টপিক সেন্টেন্স থাকতে পারে, সেটার উপরে ভিত্তি করে পরের লাইনগুলোতে আপনার সাপোর্টিং লাইনগুলো শেষ করার পরে একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা শেষ করতে পারেন।
তো একটা টপিকের ওপর ভিত্তি করে এসেটা লেখা হবে, তবে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে টোটাল এসের মূল টপিকটাই আপনাকে কিন্তু সামারাইজ করে ওখানে বলতে হবে, সমস্ত পয়েন্টগুলোই বলার চেষ্টা করবেন। একাডেমিক রাইটিং যেহেতু এটা একটা গাইডেড সলিউশন ফলো করতে হবে আমাদেরকে, এবং লেখার ক্ষেত্রে আপনাকে বেশ কন্ট্রোলড হতে হবে। মানে শুধু ফ্রি হ্যান্ড রাইটিং, বাংলাদেশের যে ফ্রি হ্যান্ড রাইটিং কালচারটা আছে সেটা আসলে কোনো স্কিল না, এটা একটা ফলস আইডিয়া। কারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেরকম আপনি এক্সারসাইজ করেন, ঠিক তেমনি ফ্রি রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং হলো আনকন্ট্রোল রাইটিং। এইটা আপনার কিন্তু নাম্বারটা বাড়াবে না বা আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি করবে না। আপনাকে সিলেক্টিভ এবং কন্ট্রোলড রাইটিংয়ে অভ্যস্ত হলে আপনার নাম্বারটা বাড়বে। তো আমরা শুরু করি। প্রথমে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে আমরা 3টা সেন্টেন্সের একটা স্যাম্পল দেব আর কি। তো প্রথমে ইন্ট্রোডাক্টরি স্ট্রাকচারটা প্রথম যেটা করব সেটা হলো একটা জেনারেল স্টেটমেন্ট দেব। প্রথম যে সেন্টেন্সটা সেটা হলো একটা জেনারেল স্টেটমেন্ট। 3টা সেন্টেন্সে আমি প্যারাগ্রাফটা শেষ করার চেষ্টা করব। Modern society is driven by relentless ambition and material pursuit. একটা সেন্টেন্স লিখলাম, শুরু করলাম ইন্ট্রোডাক্টরি একদম ফার্স্ট সেন্টেন্স। দ্য ফার্স্ট ইমপ্রেশন শুড বি দ্য বেস্ট ইমপ্রেশন and you will get only one chance. So first sentence should be very much sophisticated. Modern society দিয়ে শুরু করলাম, তাহলে আমার ফোকাসটা মডার্ন সোসাইটি দিয়ে। ইজ ড্রিভেন বাই রিলেন্টলেস অ্যাম্বিশন অ্যান্ড ম্যাটেরিয়াল পারসুট। মানে রিলেন্টলেস অ্যাম্বিশন মানে কি? সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, যেটা থামাহীন, থামছে না, থামানো যাচ্ছে না। হ্যাঁ, হাই অ্যাম্বিশাস, রিলেন্টলেস অ্যাম্বিশন অ্যান্ড ম্যাটেরিয়াল পারসুট, মানে ভোগবাদী দৌড়ে আপনি সবাই মনে হচ্ছে যে প্রতিযোগিতা করছে, ভোগবাদী, কত ভোগ করা যায়। তো রিলেন্টলেস অ্যাম্বিশন অ্যান্ড ম্যাটেরিয়াল পারসুট, এইটা হলো সমাজের বৈশিষ্ট্য। ওই সমাজ নিয়েই তো চিন্তাটা করব আমরা, গ্র্যাটিটিউড কোথায় থেকে আসবে। হ্যাঁ, সমাজের সবাই যেরকম সেই রকমই তো আমরা হয়তো হওয়ার চেষ্টা করি বা হতে হয় আমাদেরকে। তো সেখান থেকে টার্নিং হবে, টার্ন হবে গ্র্যাটিটিউডের মধ্য দিয়ে। তো সেই জন্য জেনারেল স্টেটমেন্টটা আমরা এখানে লিখলাম। অ্যাম্বিশন অ্যান্ড ম্যাটেরিয়াল পারসুট নিয়ে কথা বললাম, যেটা মডার্ন এজে বা মডার্ন সোসাইটিতে আছে। আর এখানে একটা মিস্টেক আছে, তাই না? এই যে এই একটু মিস্টেকেন বাই, তাই না? এইটা তো আমাদের একটা ভুল হচ্ছে। সেই ভুলের লাইনটা এখানে যে মডার্ন সোসাইটি সম্পর্কে বললাম, এরপরে আমরা কিন্তু এই সমাজের বৈশিষ্ট্যের মধ্যে ভুলটা কোথায় সেই পরের লাইনটা আমরা লিখবো এখন। পরের লাইন আসলে আমাদের প্রবলেম অথবা মিসকনসেপশন, তাই না? মিসকনসেপশন হলো fulfillment is often mistaken for wealth, achievement and রিকগনিশন। তো মিসকনসেপশনটা কি? সমাজটা তো আমরা দেখলাম যে মানে কিসের দ্বারা তাড়িত হচ্ছে? সবসময় একটা রিলেন্টলেস অ্যাম্বিশন আর ম্যাটেরিয়াল পারসুটের দ্বারা তাড়িত হচ্ছে, তাই না?
তো সেইটার মিস্টেকটা কি, তাহলে আমরা ফুলফিলমেন্ট, ওইখানে যে ফুলফিলমেন্ট পাওয়া যাচ্ছে না, ওই আমরা যতই হাই অ্যাম্বিশাস হই, বাট আমাদের টার্গেট যেটা সেটা ফিল আপ হচ্ছে, কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? ফুলফিলমেন্ট ইজ অফটেন মিস্টেকেন ফর ওয়েলথ, সম্পদ, অ্যাচিভমেন্ট, অর্জন, আর রিকগনিশন, মানে স্বীকৃতি। আমি কত পদ পেলাম, কি পজিশন পেলাম সমাজে, আমার পাওয়ার কত, সেইটার মধ্যে আমি ফুলফিলমেন্ট খোঁজার চেষ্টা করছি, মানব অস্তিত্বের ফুলফিলমেন্ট এইসবের মধ্যে, ম্যাটেরিয়াল অ্যাসপেক্টের মধ্যে খোঁজার চেষ্টা করছি। এইটাই হলো আমাদের মিস্টেক। তাহলে এখন তো আমাদেরকে একটা সলিউশন দিতে হবে, বা একটা থিসিস, এই সম্পর্কে একটা ফিলোসফিক্যাল লাইন লিখে দিতে হবে, মানে একটা থিসিস স্টেটমেন্ট দিতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। তো থিসিস স্টেটমেন্টটা আপনি দুইভাবে শুরু করতে পারেন। দিস essay argues that, এইভাবে, অথবা আমি একটু সিম্পলি লিখতে পারলাম however, এইভাবে। তো এরপরে আমরা যেটা আসল কথাটা লিখবো সেটা হলো জেনুইন অর ট্রু, একটা সিনোনিম হয়, জেনুইন অথবা ট্রু ফুলফিলমেন্ট, জেনুইন অর ট্রু ফুলফিলমেন্ট অথবা জেনুইন ফুলফিলমেন্ট কোথায় arises not from accumulation, but from gratitude. এই থিসিস স্টেটমেন্টটা দেখেন, দিস essay argues that genuine fulfillment arises not from accumulation but from gratitude. এইখানে স্ট্রাকচারটা ফলো করেন। থিসিস স্টেটমেন্ট এমন একটা সেন্টেন্স স্ট্রাকচারে লিখেছি, সেটা হলো যে এইটাতে না, ওইটা থেকে, not from x but from y, not from x but from y। এই স্ট্রাকচার একটা খুব সুন্দর, একটা সফিস্টিকেটেড, একটা কমপ্লেক্স সেন্টেন্স এই থিসিস স্টেটমেন্টে বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের কনক্লুডিং লাইনে লিখে দিলাম। এইটার উপরে একটা ব্যাখ্যা সম্ভব, এক্সপ্লেনেশন দরকার। আপনার রিডার্সের একটা আগ্রহ আপনার রাইটিং বা এসের উপর পড়লো, যে পরের লাইনটা আমি এখন পড়ে দেখব কি বলছে। অ্যাকুমুলেশন মানে অর্জনের মধ্যে না, গ্যাদারিং এর মধ্যে না, মানে আমি শুধু অর্জন করছি আর জমা করছি, ওই জমার মধ্যে না, কোথার মধ্যে? গ্র্যাটিটিউডের মধ্যে। আমরা গ্র্যাটিটিউডে ফিরে যাচ্ছি, ফুলফিলমেন্টটা অ্যাকিউমুলেশনের মধ্যে না, গ্র্যাটিটিউড থেকে পাবো। তাহলে আমরা তিনটা লাইনে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লেখা হলো। তো এইটা আপনি এইটার উপর ভিত্তি করে আপনিও একটু অন্যরকমভাবে লিখতে পারেন। আমি তো চিন্তাগুলো বলছি, ওই চিন্তা থেকে, আপনার চিন্তা থেকে আমি কিছু কোশ্চেনও বলেছি, সেখান থেকে আপনি চিন্তার খোরাক পাবেন, রাইটিংয়ের ম্যাটেরিয়াল পাবেন, আর সেই সাথে তো ভোকাবুলারি আছে, এগুলো বোনাস। তো এই যে কন্ট্রাস্ট স্ট্রাকচার, এটা একটু ফলো করার চেষ্টা করবেন। এই ধরনের সেন্টেন্স, এই কন্ট্রাস্ট এখানে, যে নট ফ্রম ওয়াই বাট ফ্রম এক্স, বা নট ফ্রম এক্স বাট ফ্রম ওয়াই, এইটা একটা কন্ট্রাস্ট স্ট্রাকচার, তাই না? এটা খুবই পাওয়ারফুল। এটা এই যে আর্গুমেন্টেটিভের মতো হবে বা কন্ট্রাস্টের মতো হবে, যে এখানে কিন্তু দুই দিকের কথা আসছে, তাই না? অ্যাকিউমুলেশন না গ্র্যাটিটিউড, কোনটা? তো এইটা নিয়ে আমাদের কথা শুরু হবে। তো প্রথম আমরা তিনটা বডি প্যারাগ্রাফ লিখব এইটার সাপোর্টিংয়ে। তো প্রথম যে প্যারাগ্রাফ, সেইটার পয়েন্টটা হবে গ্র্যাটিটিউড চেঞ্জেস পারসেপশন। গ্র্যাটিটিউড চেঞ্জেস পারসেপশন, গ্র্যাটিটিউড পারসেপশনকে চেঞ্জ করে দেয়, এই পয়েন্টের উপরেই লিখব। এটা হলো একটা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ বা ডাইমেনশন, তাই না?
তো এখানে আমাদেরকে এখন একটু চিন্তা করি যে পারসেপশনটা কিভাবে পরিবর্তন করতে পারে আমাদের গ্র্যাটিটিউডের মাধ্যমে। তো হিউম্যান টেন্ডেন্সিটা কি আসলে, এটা ফোকাস করে কিন্তু মানে ল্যাকিংস কোথায় আছে, আমার এই নাই ওই নাই কিন্তু ওর আছে, আবার কম্পেয়ারের দিকে, তাই না, কম্পেয়ার করে, কম্পারিজন করে। তো আমরা যখন ল্যাকিংস নিয়ে ভাবি, আমাদের শর্টকামিংসগুলো নিয়ে ভাবি, যখন আমরা ভাবি যে আমার এই নাই ওর ওটা আছে, এবার কম্পেয়ারের দিকে গেলাম, এভাবে কম্পেয়ারের দিকে গেলাম, তারপরে এটা একটা দুষ্ট চক্র। প্রথমে হলো মানে আমি ভাবলাম যে আমার কি নাই, এই নাই সেই নাই, হ্যাঁ, ল্যাকিংস শর্টকামিংস, সেখানে তারপরে আমরা কম্পেয়ার করা শুরু করলাম। কম্পেয়ার করার পরে কি আসলো, ফোকাস করছি যখন ল্যাকিংসে, তারপরে কম্পেয়ার করছি অন্যদের সাথে, তারপরে আমরা কিন্তু ফিল করি কি, ফিল করি ইনফেরিয়র। তো ইনফেরিয়রিটি ফিল করি, আবার ল্যাকিংস ফিল করি, আবার কম্পেয়ার করি, আবার নিজেকে ইনফেরিয়র ভাবি। এই যে দুষ্ট চক্র, এই দুষ্ট চক্রটা ভেঙে দেবে কে, গ্র্যাটিটিউড। আমার যা আছে সেটাতে সন্তুষ্ট, খোদা তাআলার কাছে হ্যাঁ আমরা সন্তুষ্ট চিত্তে বলবো আলহামদুলিল্লাহ, যা আছে সেটাতে আমি সন্তুষ্ট। তো এইটা এখান থেকে গ্র্যাটিটিউডটা কি করবে, গ্র্যাটিটিউড হলো এই ভেঙে দেবে, মানে শিফট করবে, শিফট অর চেঞ্জেস পারস্পেক্টিভ, শিফট ফ্রম স্কেয়ারসিটি টু সাফিসিয়েন্সি। স্কেয়ারসিটি মানে আমার মানে নাই নাই যে ভাব, সেখান থেকে চলে যাব আমরা সাফিসিয়েন্সি, ওই যে গ্লাসের অর্ধেক ভর্তি পানি না অর্ধেক খালি পানি, তো আমরা অর্ধেক ভর্তি পানিতেই চলে আসবো, এই টেন্ডেন্সিতে আসবো, তাই না। তো এইটা, এই চিন্তা চেতনাটা কি করবে, বিল্ড সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স সৃষ্টি করবে সাইকোলজিক্যালি, যে হ্যাঁ না যা আছে যথেষ্ট আছে, এটার উপর আমি একটা ভবিষ্যতে আরেকটু উন্নত করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, ইমপ্রুভমেন্টের জন্য আমি কি করব, যথেষ্ট আছে এবং এইটাকে কেন্দ্র করে আমি চেষ্টা চালিয়ে যেতে পারবো। তো এইখানে বডি প্যারাগ্রাফের একটা মডেল সেন্টেন্স আমরা লিখি এখন। Gratitude reshapes perception. Perception reshapes perception by redirecting attention from সাফিসিয়েন্সি, গ্র্যাটিটিউড রিশেপ। এই যে আমাদের পয়েন্টটা হলো চেঞ্জ, পারসেপশনটা কিভাবে চেঞ্জ করে। তো আমরা সেন্টেন্সটা লিখলাম কি, গ্র্যাটিটিউড রিশেপস পারসেপশন বাই রিডিরেক্টিং অ্যাটেনশন, মানে আমাদের মনোযোগকে ঘুরিয়ে দিয়ে ফ্রম স্কেয়ারসিটি টু সাফিসিয়েন্সিতে নিয়ে যাবে, মানে যথেষ্টর দিকে নিয়ে যাবে। রিশেপ পারসেপশন মানে কি, দৃষ্টিভঙ্গি পাল্টে দিবে, রিশেপ পারসেপশন মানে দৃষ্টিভঙ্গি বদলাবে, আর বাই রিডিরেক্টিং অ্যাটেনশন মনোযোগ ঘুরিয়ে দিবে, আমাদের মনোযোগ ঘুরিয়ে দিবে স্কেয়ারসিটি থেকে সাফিসিয়েন্সি। এখানেও স্ট্রাকচারটা ফলো করেন, দেখেন যে এই যে ফ্রম এক্স টু ওয়াই, খুব সুন্দর একটা সফিস্টিকেটেড এবং কমপ্লেক্স একটা সেন্টেন্স স্ট্রাকচার। তো স্কেয়ারসিটি মাইন্ডসেট কি হবে, অভাবের মানসিকতা, তাই না, স্কেয়ারসিটি মাইন্ডসেট থেকে সাফিসিয়েন্সি মাইন্ডসেটে আমাদেরকে নিয়ে যাবে। এটা হলো যথেষ্টতা, মানে যা আছে সেটাকে যথেষ্ট ভাবা। তো হিউম্যান ব্রেন ন্যাচারালি ডিফিসিয়েন্সি খুঁজে, তাই না, কিন্তু গ্র্যাটিটিউড যখন আমাদের থাকবে, তখন আমরা যখন গ্রেটফুল হব, স্রষ্টার প্রতি গ্রেটফুল হব, তখন কিন্তু আমাদের মধ্যে এই সাফিসিয়েন্সি টেন্ডেন্সিটা চলে যাবে, ডিফিসিয়েন্সি টেন্ডেন্সি থেকে সাফিসিয়েন্সি টেন্ডেন্সির দিকে আমরা ঝুঁকে পড়ব, এবং আমরা কম্পেয়ার করব না, আর অন্যের সাথে কম্পেয়ার করব না। আমি ইউনিক, আমি হলাম ইউনিক হিউম্যান বিং, ইউনিক হিউম্যান বিং। তো আমরা ইনফিরিয়রিটিতে ভুগবো না, আমরা কোনো কমপ্লেক্সিটিতে ভুগবো না, আমরা গ্র্যাটিটিউড, এই যে গ্র্যাটিটিউড এই সাইকেলটাকে কিন্তু ভেঙে দিচ্ছে, টার্নিং হচ্ছে, শিফটিং হচ্ছে। এই শব্দগুলো কিন্তু আমি যে উচ্চারণ করছি, এগুলো কিন্তু আপনাদের এসেতে কাজে লাগবে।
তো আমরা আরেকটা এখানে আমি তো জাস্ট একটা স্যাম্পল সেন্টেন্স দিলাম বা মডেল একটা সেন্টেন্স দিলাম, এই রকম সেন্টেন্স আপনি লিখবেন। আরেকটা সেন্টেন্স এই আপনি অ্যাড করতে পারেন এখানে, সেটা একটু দেখি। তো এই যে আমি এতক্ষণ যে বললাম যে পরিবর্তন হচ্ছে, টার্নিং হচ্ছে, শিফটিং হচ্ছে, তো এই শিফটটা কি করবে? দিস শিফট ফস্টার্স মানে লালন করবে ইমোশনাল stability and inner peace. Inner peace মানে শান্তি, অভ্যন্তরীণ শান্তি, তাই না? অভ্যন্তরীণ শান্তি এবং ইমোশনাল স্ট্যাবিলিটি মানে মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন না, আপনি যথেষ্ট শক্তিশালী হবেন, আপনার স্থিতিশীলতা থাকবে, সেইটাকে লালন করবে কি? এই শিফট। আপনি যদি এই শিফটে চলে আসতে পারেন, স্ক্যারসিটি থেকে সাফিসিয়েন্সি মাইন্ডসেটে যদি চলে আসে, তাহলে পরে এই যে টার্নিংটা এটা লালন করবে, পরিপালন করবে, বা আপনাকে বিকশিত করবে আপনার ইমোশনাল স্ট্যাবিলিটি এবং ইনার পিস। তো এই দুটো সেন্টেন্স এখানে অ্যাড করলাম, এটা আপনার এসে রাইটিংয়ে হেল্প হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন ভালো এসে রাইটিংয়ের দিকে। এরপরে আমরা বডি প্যারাগ্রাফ 2-তে যাই। এইটার টপ পয়েন্টটা হবে সোশ্যাল ডাইমেনশন। সোশ্যাল ডাইমেনশন এবং অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট। সোশ্যাল ডাইমেনশন এবং ইমোশনাল ইম্প্যাক্ট, ওইখানে আমাদের ইমোশনাল ইম্প্যাক্টটা কী হবে সেটার উপরে আমরা দ্বিতীয় বডি প্যারাগ্রাফটা লিখব, সেকেন্ড বডি প্যারাগ্রাফটা। তো গ্র্যাটিটিউড আসলে আমাদের কি করে? গ্র্যাটিটিউড দেখেন যে আমাদের কিন্তু রিলেশনশিপকে শক্তিশালী করে, স্ট্রেংথেন্স আওয়ার রিলেশনশিপস উইথ আওয়ার ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডস, তাই না? কারণ কি? ইট বিল্ডস ট্রাস্ট, এটা বিশ্বাস স্থাপন করবে, একে অন্যের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করবে। ক্রিয়েটস সাইকেল অফ কাইন্ডনেস, আমি যখন কাউকে দয়া দেখাবো, আমি যখন তখন কিন্তু তার কাছ থেকেও একটা দয়া পাবো, কিন্তু ঘৃণা ছড়ালে ঘৃণা পাবো, তাই না? সেন্স অফ বিলঙ্গিং সৃষ্টি হবে। আমি যখন গ্র্যাটিটিউড, আমি তো শান্তির মধ্যে আছি, আমি ফুলফিলমেন্টের মধ্যে আছি এবং সেখান থেকে আমি ইমপ্রুভমেন্টের চেষ্টা করছি, সেটাকে আমার যা ব্লেসিংস আছে সেইটাকে যথেষ্ট মনে করে আমি উন্নতির চেষ্টা করছি, তাহলে তো আশেপাশের মানুষ সেইটা কিন্তু টাচ করতে পারবে, সেটা কিন্তু ফিল করতে পারবে, যার কারণে একটা কাইন্ডনেসের সাইকেল সৃষ্টি হবে। তা আমরা একটা সেন্টেন্স লিখি সেকেন্ড প্যারাগ্রাফের জন্য, একটা স্যাম্পল সেন্টেন্স। when individuals express gratitude, they reinforce mutual trust and deepen social bonds. তো আমরা বলেছি সোশ্যাল ডাইমেনশন নিয়ে কথা বলবো এবং ইমোশনাল ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো, সেইটাই এখানে আছে কিনা একটু খেয়াল করেন। when individuals express, যখন ব্যক্তিরা, মানুষ যখন প্রকাশ করবে গ্র্যাটিটিউড, দে রিইনফোর্স, তখন কি হয়? রিইনফোর্স মানে পুনরায় আরও শক্তি দেয়, শক্তিশালী করে তোলে, মিউচুয়াল ট্রাস্ট, পারস্পরিক বিশ্বাস, অ্যান্ড ডিপেইন, গভীর করে সোশ্যাল বন্ডস, সোশ্যাল বন্ডটাকে গভীর করে, তাই না? তো আসলে
এই যে গ্র্যাটিটিউডটা কি আসলে, এটার মানে কি? এটার মানে আসলে অ্যাপ্রিসিয়েশন, তাই না? গড আমাকে যা দিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট যখন করব, সেইটাই তো গ্র্যাটিটিউড। তো এই অ্যাপ্রিসিয়েশনটা আসলে অবশ্যই ডিপেন্ডস বন্ড, খোদার সাথেও সৃষ্টিকর্তার সাথেও আমাদের বন্ডিংটা অবশ্যই শক্তিশালী হবে। যখন সৃষ্টিকর্তার সাথে শক্তিশালী হবে তখন সোসাইটির সাথেও আমাদের বন্ডটা শক্তিশালী হবে। এটা পিপুল কিন্তু তখন আপনার কাছে এসে পিপুল কি করবে, ফিল ভ্যালুড, নিজেকে মূল্যায়িত অনুভব করবে আপনি, এবং আপনিও তাকে মূল্যায়ন করবেন, আপনিও মূল্যায়ন পাবেন। সোসাইটি বিকামস ইম্প্যাথেটিক, তাই না, সহানুভূতিশীল হবে। তো এখানে কিন্তু এই যে হোয়েন ক্লজটা খেয়াল করেন, যে হোয়েন ক্লজ ব্যবহার করা হয়েছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইটা কিন্তু আপনার স্কোরটা বাড়িয়ে দিবে, আপনার কোয়ালিটিটা বাড়িয়ে দেবে, এসের কোয়ালিটি। এই কমপ্লেক্স সেন্টেন্সটা আপনাকে হায়ার ব্যান্ড এনে দেবে। তো এই যে এই ঘটনার কারণে এটার ফলাফল তো আছে, তাই না? একটা ফলাফল হিসেবে আমরা একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স লেখার চেষ্টা করি। As a result, gratitude contributes to collective well-being. ফলে কি হবে, ওই যে বন্ড সৃষ্টি হলো, আমাদের বন্ডটা গভীর হলো এবং মিউচুয়াল ট্রাস্টটা শক্তিশালী হলো। তো তার ফলে কি হবে, অ্যাজ এ রেজাল্ট গ্র্যাটিটিউড কন্ট্রিবিউটস, অবদান রাখে টু কালেকটিভ ওয়েলবিং, সামষ্টিক যে কল্যাণ সেইটাতে অবদান রাখে। তো এরপরে আমরা থার্ড বডি প্যারাগ্রাফে চলে যাই। থার্ড বডি প্যারাগ্রাফ আরেকটু মজার, আরেকটু সফিস্টিকেটেড হবে, কারণ এখানে একটা টুইস্ট থাকবে, একটু ঘুরিয়ে দিবেন। এখানে কাউন্টার ব্যালেন্স থাকবে, কাউন্টার ব্যালেন্স প্যারাগ্রাফ হবে এটা, এবং আপনার ম্যাচিউরিটি প্যারাগ্রাফ হবে, এবং আপনার ম্যাচিউরিটি, রাইটার হিসেবে আপনার ম্যাচিউরিটিটা আপনাকে শো করতে হবে। এটা বডি প্যারাগ্রাফের পয়েন্টটা হবে ক্ল্যারিফিকেশন। গ্র্যাটিটিউডটা আসলে কি, ওখানে কিন্তু একটা টুইস্ট আছে, ওই টুইস্টটা ক্ল্যারিফিকেশন করে দেব। এখানে গ্র্যাটিটিউড সম্পর্কে আরেকটু গবেষণা করি আমরা। গ্র্যাটিটিউড মানে কি কমপ্লেসেন্সি, গ্র্যাটিটিউড মানে কি কমপ্লেসেন্সি, মানে আত্মতুষ্টি, মানে আমি যা আছে যথেষ্ট আছে, আমি আর কোনো কাজ করব না, আমি সব মেনে নিলাম, আমি এখন ঘুমাবো, এইরকম আত্মতুষ্টি নিয়ে বসে থাকার মানে কি গ্র্যাটিটিউড? না, গ্র্যাটিটিউড মানে কমপ্লেসেন্সি না। কিন্তু অ্যাপ্রিসিয়েশন ঠিক আছে, কিন্তু গ্র্যাটিটিউড মানে কমপ্লেসেন্সি না। আমার যা ব্লেসিংস আছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, ওইটা ঠিক আছে, কিন্তু কমপ্লেসেন্সি না, মানে আমি বসে থাকবো না, আমি উন্নতির চেষ্টা করব। আর গ্র্যাটিটিউডের আরেকটা মানে কি, অ্যাকসেপ্টিং ইনজাস্টিস, এটাও না। গ্র্যাটিটিউড মানে অ্যাকসেপ্টিং ইনজাস্টিস না, সমাজে যা অন্যায় অবিচার হচ্ছে অথবা আমার প্রতিও যা অন্যায় অবিচার হচ্ছে আমি কোনো প্রতিবাদ করলাম না, আমি গ্র্যাটিটিউড, আমি খুব ভালো মানুষ, আমি গ্র্যাটিটিউড, আমি কোনো প্রতিবাদ করলাম না, এটাও কিন্তু গ্র্যাটিটিউড বলছে না, এটার অর্থ গ্র্যাটিটিউড না। আমি ইনজাস্টিসকে অ্যাকসেপ্ট করব না। তো এইটাই টুইস্ট। এখান থেকে আমাদেরকে একটা সুন্দর একটা কাউন্টার ব্যালেন্স দিতে হবে, যাতে করে এসেটা খুব সফিস্টিকেটেড হয়, তাই না? আমরা একটা সুন্দর একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি। While individuals may strive for
improvement. Improvement, they can still remain grateful for present blessings. Blessings. আরেকটা সেন্টেন্স লিখি, another important thing to remember is that gratitude does not imply passive problems. আমি দুটো সেন্টেন্স একসাথে লিখলাম, এই দুটো সেন্টেন্স আপনার থার্ড প্যারাগ্রাফকে ইমপ্রুভ করবে এবং কাজে লাগবে। While individuals may strive for, যখন মানুষ বা ব্যক্তিগণ সংগ্রাম করে ইমপ্রুভমেন্টের জন্য, দে ক্যান স্টিল, তখনও তারা কিন্তু রিমেইন গ্রেটফুল ফর প্রেজেন্ট ব্লেসিংস, যা আজ আশীর্বাদ আছে, খোদার কাছ থেকে যে আশীর্বাদ আমরা পেয়েছি সেটার প্রতি গ্রেটফুল, কৃতজ্ঞ থাকে। মানে সংগ্রাম করছে ইমপ্রুভমেন্টের জন্য, তার মানে কিন্তু গ্রেটফুল না তা কিন্তু না। তো another important thing to remember is that gratitude does not imply, gratitude এইটা বলে না যে প্যাসিভ অ্যাকসেপ্টেন্স অফ প্রবলেমস, প্রবলেমের প্যাসিভ অ্যাকসেপ্টেন্স না, প্যাসিভ অ্যাকসেপ্টেন্স না, আপনাকে অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স হতে হবে, অ্যাক্টিভলি সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটাই হলো গ্র্যাটিটিউড। মানে হতাশা না, আবার আর একেবারে বসে থাকা না, প্যাসিভ না, হতাশাও না, প্যাসিভও না, এটা অ্যাক্টিভিটিটা বাড়বে গ্র্যাটিটিউডের মধ্যে দিয়ে, গ্রেটফুল থেকে। তো এইটা হলো থার্ড প্যারাগ্রাফে আপনার এটা কাজে লাগবে। এটা কিন্তু একটা খুব ম্যাচিওর এবং ব্যালেন্স একটা আর্গুমেন্ট এখানে দাঁড় করানো হয়েছে, যেটা আপনার এসেটাকে ভালো স্কোর তোলার জন্য সাহায্য করবে। এখানে কমপ্লেক্সিটি শো করতে পারছি আমরা, এবং এইটা একটা ইন্টেলেকচুয়াল ম্যাচিউরিটি এই সেন্টেন্সের মধ্যে প্রকাশ পাচ্ছে। এই ধরনের সেন্টেন্সটা লিখতে পারলে তাহলে 3টা পয়েন্ট কিন্তু আমরা লিখলাম গ্র্যাটিটিউড সম্পর্কে, তাই না, এবং ফুলফিলমেন্ট সম্পর্কে। তো আমরা এখন কনক্লুশনের দিকে যাচ্ছি। কনক্লুশনে একটা প্যারাগ্রাফ থাকবে, সেইটা এখন আমরা কি করব, কিভাবে লিখব সেটা নিয়ে কথা বলবো। তো কনক্লুশন স্ট্রাকচারটা বা রাইটিং যে ফর্মুলা, সেটা হলো যে রিস্টেট আইডিয়া। আপনাকে যে আইডিয়াগুলো আলোচনা হলো বা লেখা হলো সেইটা রিস্টেট করবেন, ওয়াইডেন পার্সপেক্টিভ, একটু বিস্তার ঘটাবেন ওইখানে যে, এবং মেমোরেবল ক্লোজিং থটটা আপনি তুলে ধরবেন। এখানে আমরা কিন্তু অলরেডি পেয়েছি ফুলফিলমেন্ট মানে কি, পারসেপশন, নট পজেশন বাট অ্যাপ্রিসিয়েশন। ফুলফিলমেন্ট মানে হলো পারসেপশন, নট পজেশন বাট অ্যাপ্রিসিয়েশন। তা আমরা একটা মেমোরেবল ক্লোজিং লাইন একটা লিখি, যেটা আপনার রাইটিংয়ে হেল্প করবে। আলটিমেটলি fulfillment is not destination but a perspective. আরেকটা লাইন লিখি,
in a world obsessed with possession, gratitude reminds us that enough দুটো সেন্টেন্স আপনাদেরকে দিলাম যেটা কনক্লুশনে আপনি ইউজ করতে পারেন। আলটিমেটলি ফুলফিলমেন্ট ইজ নট এ ডেস্টিনেশন। ফুলফিলমেন্ট একটা ডেস্টিনেশন না, একটা মানে আমরা দ্রুত একটা টার্গেটে পৌঁছে গেলাম আর আমার ফুলফিলমেন্ট হয়ে গেল, এটা কিন্তু না। বাট পার্সপেক্টিভ, একটা দৃষ্টিভঙ্গি, তাই না, একটা পজিটিভ পার্সপেক্টিভ। ইন এ ওয়ার্ল্ড অবসেসড উইথ পজিশন, মানে আমরা এমন একটা ওয়ার্ল্ড বা বিশ্বে বাস করছি যেখানে পজিশন শুধু দখলদারিত্ব, ভোগ দখলটায় মধ্যে ঘিরে রেখেছে যে বিশ্বটা, সেইখানে যে গ্র্যাটিটিউড রিমাইন্ডস আস, গ্র্যাটিটিউড আমাদের মনে করিয়ে দেয় যে ইনাফ ক্যান বি ইনাফ, মানে যা যথেষ্ট সেটাই যথেষ্ট, সেইটাই। এই ধরনের একটা লাইন লিখলাম। তো এক্সামিনার রিমেম্বার্স স্ট্রং ফাইনাল সেন্টেন্স, এই যে স্ট্রং এরকম একটা ফাইনাল সেন্টেন্স যখন আপনি লিখবেন সেটা মনে করেই কিন্তু নাম্বারিংটা করবেন, স্কোরিংটা করবেন। তবে আপনি যে ভোকাবুলারিটা ইউজ করবেন সেটা খুব ন্যাচারাল ইউজ করতে হবে। এটা কিন্তু যেন মনে না হয় যে ফোর্সফুলি ইউজ করছেন, আপনি শুধু শব্দটাই জানেন, শব্দের ঠিক কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটা জানেন না, এইটা কিন্তু হলে হবে না। আপনাকে আর্টিফিশিয়ালি ইউজ করলে কিন্তু নাম্বার পাবেন না, যতই আপনি ভালো ভালো স্ট্রং বা পাওয়ারফুল ওয়ার্ড ব্যবহার করেন না কেন। আপনার এসে রাইটিংয়ের স্ট্রাকচারটা এরকম হবে, আপনি ইন্ট্রোডাকশন, তারপরে সেইটাকে ইন্ট্রোডাকশনে একটা টপিক সেন্টেন্স থাকবে এবং টোটাল এসের টপিকটা ওইখানে জুড়ে দেওয়া হবে। তারপরে আপনি কিন্তু মিনিমাম তিনটা একটা প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফগুলোর এক একটাতে এক একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্টগুলো কিন্তু ইন্ট্রোডাকশনে থাকবে, হ্যাঁ, ছোটো করে একটা করে হেডিংয়ের মতো করে কিন্তু ওই সেন্টেন্স আকারে লিখে দেবেন। যেমন আমরা কি সাইকোলজিক্যাল ডাইমেনশন, সোশ্যাল ডাইমেনশন, এরপরে ক্ল্যারিফিকেশন বা ম্যাচিউরিটির মাধ্যমে আমরা কিন্তু 3টা পয়েন্ট দিয়েছি, তাই না। এরপরে কনক্লুশনে যে ফিলোসফিক্যাল এন্ডিং হয়ে যাবে, এই এসে হিসাবে আমি কিন্তু বর্ণনাটা দিলাম। তো এইভাবে যদি এই স্ট্রাকচার যদি ফলো করেন তাহলে আপনার ভালো স্কোরিং পেতে সুবিধা হবে এবং ল্যাঙ্গুয়েজটাও সফিস্টিকেটেড হবে। আপনি যদি ভালো চিন্তা করতে পারেন তাহলেই আসলে আপনার আইডিয়া আসবে এবং সেইখান থেকে ভোকাবুলারিও আসবে। আবার ভোকাবুলারিও যদি এখান থেকে নেন, সেই ভোকাবুলারির মধ্য দিয়েও কিন্তু আইডিয়াটা আমাদের আসে। তো examiner is not looking for grammar only, they are looking for mature presentation of thinking, ম্যাচিউর প্রেজেন্টেশন অফ থিঙ্কিং। এই জিনিসটা কিন্তু ভাবতে হবে, আপনার প্রেজেন্টেশনটা এবং আপনার ইউজ অফ দ্য ওয়ার্ডস, সিলেকশন অফ দ্য ওয়ার্ডস, এটা কিন্তু কাজে লাগাতে হবে। এবং গাইডেড, আপনার রাইটিংটা হবে খুব গাইডেড, কন্ট্রোলড, হ্যাঁ, ওই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো ইচ্ছা মতো লিখে দিলেন পৃষ্ঠা করে, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। খুব কন্ট্রোলড, গাইডেড এবং স্ট্রাকচার্ড হতে হবে, ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে, তাহলে আপনি নাম্বার পাবেন। তো আমার এই ক্লাসটা যদি আপনি উপকৃত হন এবং এখন আপনাকে কি, আমার মনে হয় যে এখন আপনাকে লিখতে ইচ্ছে করছে নিশ্চয়ই, তাহলে এখনই বসে যান, লিখে ফেলুন একটি এসে আমাদের যে টপিক সেইটার উপরই। ঠিক আছে, টপিকটা আবার একটু মনে করিয়ে দিই। গ্র্যাটিটিউড টার্নস হোয়াট উই হ্যাভ ইনটু ইনাফ, মোর ডেনিয়াল ইনটু অ্যাকসেপ্টেন্স, ডু ইউ থিঙ্ক গ্র্যাটিটিউড ক্যান চেঞ্জ ওয়ান্স পার্সপেক্টিভ, একটা হেডিং দিয়ে আপনি একটা ছোট্ট একটি এসে অ্যারাউন্ড 200 ওয়ার্ডসের মধ্যে লিখে ফেলুন। লিখে আপনি যদি চান আমাকে আমার অ্যাড্রেসে পাঠাতে পারেন, s9eltc@gmail.com, এই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দেবেন। s9eltc@gmail.com, স্কোর 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আমি এই ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো
আমার মনে হয় যে আপনারা এই ক্লাস থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা সহজে আপনি পেয়ে যান। তো সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।